বনে এক টুনি পাখি বসবাস করত। টুনি যখন গর্ভবতী ছিল তখন তার স্বামী টোনা মারা যায়। টোনা মারা যাওয়ার কিছুদিন পরেই টুনি ডিম দেয়। আর এই ডিম নিয়ে টুনি সবসময় চিন্তায় থাকতো আর মনে মনে ভাবতো কিভাবে সে এই ছানাটাকে লালন পালন করবে। হায় ঈশ্বর, আমার তো স্বামী নেই। এদিকে ডিম ফুটে ছানা বের হওয়ার সময় হয়ে গেছে। গর্ভবতী থাকার সময় সব জমানো টাকা শেষ করেছি। এবার ছানা বের হলে আমি তাকে কি খাওয়াবো? আজ যদি টোনা বেঁচে থাকতো আমাকে এসব নিয়ে ভাবতেই হতো না। টোনা, তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে? এ কথা বলে টুনি ডিমে তা দিতে বসে যায়। আর বেশ কিছুদিন পর টুনির একটা ফুটফুটে ছেলে সন্তান হয়। তা দেখে টুনি ভীষণ খুশি হয় আর খুশিতে সে বলতে থাকে, ঈশ্বর আমার ডাক শুনেছে, আমার ডাক শুনেছে ঈশ্বর। আমাকে ছেলে ছানা দিয়েছে। এই ছেলের নাম আমি রাখলাম রাজু। কিন্তু এ কি, আমার ছেলের একটা ডানা ভাঙা কেন? হায় ঈশ্বর, তুমি কি তাহলে এই গরিব মায়ের ঘরে এক প্রতিবন্ধী বাচ্চাকে দিলে? এবার আমি এর চিকিৎসা কিভাবে করাবো? আমি তো একে ঠিকভাবে খেতেই দিতে পারবো না। ভেবেছিলাম এই ছেলে আমাকে রোজগার করে খাওয়াবে। কেন ঈশ্বর, তুমি আমার সাথে এমন অন্যায় করলে? এ কথা বলে টুনি ছেলেকে জড়িয়ে অনেক কাঁদতে থাকে। এদিকে টুনির এই প্রতিবন্ধী ছেলের কথা বনের সবাই জানতে পেরে যায় আর তারা দল বেঁধে টুনির বাড়িতে আসে। কই রে টুনি, প্রতিবন্ধী ছেলের জন্ম দিয়ে ঘরের কোন কোণে মুখ লুকিয়ে বসে আছিস? বেরিয়ে আয় তো, তোকে একটু দেখি। আমরা তো তোকে এই বন থেকে তাড়িয়ে দিতে এসেছি। কাকলির এমন কথা শুনে টুনি তার ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে আর ওদের সবাইকে বলে, কেন কেন আমি বন থেকে বেরিয়ে যাব শুনি? আমি কি অন্যায় করেছি? তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। কি অন্যায় করেছিস মানে? জানিস না তুই, ঈশ্বর যখন কারো উপর অসন্তুষ্ট হন তখন তাকে প্রতিবন্ধী ছেলে মেয়ে দেন। আর আমি চাই না তোর জন্য বনের অন্য পাখিদের কোনো ক্ষতি হোক। ভালো ভালো বলছি, চলে যাই বন থেকে। এসব তোমাদের ভুল ধারণা। ঈশ্বর কখনোই আমার উপর অসন্তুষ্ট নয়। দেখবে একদিন আমার এই ছেলে তোমাদের অনেক বড় উপকার করবে, দেখে নিও তোমরা। এই শোন শোন, তোরা তোরা শোনে টুনির কথা। যেই ছেলে নিজের হাতে ভাত তুলে খেতে পারবে না সেই ছেলে নাকি আমাদের সবার উপকার করবে। আমাদের সাথে তুই মজা করছিস নাকি টুনি? দেখ টুনি, আজ আমরা ফিরে যাচ্ছি, কিন্তু এই বনে তোর ছেলের জন্য যদি কোনো ক্ষতি হয় সেদিন কিন্তু আমরা থেমে থাকবো না বলে দিলাম। তোদের এই মা ছেলেকে নদীর জলে ডুবিয়ে মারবো আমরা সবাই। এ কথা বলে ওরা সকলে সেখান থেকে চলে যায় আর টুনি কাকুলির কথায় কষ্ট পেয়ে কাঁদতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আস্তে আস্তে রাজু টোনা বড় হয়ে যায় আর টুনি রাজু টোনাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যায়। রাজু টোনাকে হেডমাস্টার দেখে বলতে থাকে, মিসেস টুনি, আপনার ছেলে তো প্রতিবন্ধী, তার একটি ডানা ভাঙা। রাজুকে আমরা কিছুতেই এই স্কুলে ভর্তি করিয়ে নিতে পারবো না। ও কোনো পড়াশোনা করতে পারবে না। আপনি বরং রাজুকে একটা অনাথ আশ্রমে দিয়ে দিন। মাস্টার মশাই, এভাবে কেন বলছেন আপনি? আমার ছেলের হাত ভাঙা তো কি হয়েছে, মাথা তো আর ভাঙা নয়। ও ঠিক পড়াশোনা করতে পারবে আর ভালো রেজাল্টও করবে। দয়া করে আমার ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে নিন মাস্টার মশাই। আমি এক অসহায় মা, আমার ছেলেকে শিক্ষিত করতে না পারলে যে ও পথে পথে ভিক্ষে করবে। আমার ছেলের উপর একটু দয়া করুন মাস্টার মশাই, একটু দয়া করুন। টুনির কান্না দেখে হেডমাস্টারের মনে অনেক দয়া হয় আর হেডমাস্টার টুনিকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার ছেলেকে ভর্তি করে নেব স্কুলে। কিন্তু আপনার ছেলে যদি ভালো রেজাল্ট করতে না পারে তবে তখনই আমি আপনার ছেলেকে এই স্কুল থেকে বের করে দিব। বুঝতে পেরেছেন? হেডমাস্টারের কথা শুনে টুনি ভীষণ খুশি হয়ে যায় আর বলে,
আমার ছেলে অবশ্যই ভালো রেজাল্ট করবে, ওকে যে পড়াশোনা করতেই হবে। আমি দেখিয়ে দিব সবাইকে আমার প্রতিবন্ধী ছেলে কারো থেকে কম নয়। এই কথা বলে টুনি রাজু টোনাকে নিয়ে বাড়ি চলে আসে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা রাজু টোনা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। আর তৈরি হওয়ার পর মাকে বলে, মা, আমি সত্যি সত্যি স্কুলে যাচ্ছি। আমি অনেক পড়াশোনা করব মা। কি মজা, কি মজা, আমারও অনেক বন্ধু হবে। হ্যাঁ বাবা, তোর অনেক বন্ধু হবে। তোকে যে অনেক ভালো রেজাল্ট করতে হবে। আমি তোকে ডাক্তার বানাবো। যা বাবা, স্কুলে যা, দেরি হয়ে যাচ্ছে তো। দেরি করে স্কুলে গেলে মাস্টার মশাই তোকে বকা দিবে। যা বাবা। আচ্ছা মা, আমি স্কুলে গেলাম তাহলে। বাড়ি ফিরে আমি তোমাকে আমার নতুন বন্ধুদের নিয়ে গল্প শোনাবো। কে কে আমার নতুন বন্ধু হলো, ঠিক আছে মা? এসব কথা বলে রাজু টোনা স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওই দেখ দেখ শালু, প্রতিবন্ধী রাজু টোনা যাচ্ছে। চল চল, ওর কাছে গিয়ে আমরা একটু মজা করি। কত সব প্রতিবন্ধী হয়ে আবার স্কুলে যায়। এ কথা বলে কুহু আর শালু রাজু টোনার কাছে যায়। আর রাজু টোনার কাছে গিয়ে বলে, কি রে রাজু, হেঁটে হেঁটে যাচ্ছিস কেন এভাবে? হাঁটলে তো সারা দিন লাগবে স্কুলে পৌঁছাতে। চল, আমাদের সাথে উড়ে উড়ে যাবি। আয় আয়। আমি তো উড়তে পারি না কুহু, আমার যে একটা ডানা ভাঙা। এসো না, আমার বন্ধু হবে। একসাথে হেঁটে হেঁটে আমরা তখন স্কুলে যাব। দেখি শালু, রাজু কি বলে, আমরা নাকি হেঁটে হেঁটে স্কুলে যাব। এই প্রতিবন্ধীর বাচ্চা, আমরা কি তোর মতো ডানা ভাঙা নাকি রে? আমাদের দুটো ডানা আছে, বুঝেছিস? তা দিয়ে আমরা আকাশে উঠতে পারি, তোর মতো না। আমরা হেঁটে হেঁটে যাব। আমরা নাকি হব ওর মতো প্রতিবন্ধীর বন্ধু। যা ভাগ প্রতিবন্ধী কোথাকার, আমরা তোর বন্ধু হতে পারবো না। এ কথা বলে কুহু আর শালু রাজু টোনাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। আর তারা উড়ে সেখান থেকে স্কুলে চলে যায়। কুহু আর শালুর এমন ব্যবহারে রাজু টোনা ভীষণ কষ্ট পায়। রাজু টোনা মাটি থেকে উঠে পড়ে আর আবার স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন, বাবা রাজু, কোথায় গেলি রে বাবা? আজ যে আমার বড্ড খুশির দিন। ঈশ্বর এতদিনে আমার মনের ইচ্ছে পূরণ করেছে। কি হয়েছে মা, তুমি এত খুশি কেন? বাবা রে, তুই স্কুলে ফার্স্ট হয়েছিস। তোর হেডমাস্টার আমাকে ফোন করে জানিয়েছে। তোর হেডমাস্টার তোর নামে আমাকে অনেক অনেক ভালো কথা বলেছে রে বাবা। তুই যে আমার মুখ উজ্জ্বল করেছিস। টুনির কথা শুনে রাজু টোনা ভীষণ খুশি হয়। আর তার মা টুনিকে বলে, মা সত্যি সত্যি আমি ফার্স্ট হয়েছি বা? দাঁড়াও মা, আমি এক্ষুনি মিষ্টি আনছি। এই খুশিতে মিষ্টি না খেলে কি আর হয় বলো? যা বাবা যা, মিষ্টি নিয়ে আয়। আজ আমি পেট পুরে মিষ্টি খাবো। আমার ছেলে যে ফার্স্ট হয়েছে। টুনির এই কথা শুনে রাজু টোনা খুশি মনে মিষ্টি আনতে বাজারে চলে যায়। আর মিষ্টির দোকানদারকে গিয়ে বলতে থাকে, কাকু, ও কাকু, আমাকে 1 কেজি মিষ্টি দাও না কাকু। আমি স্কুলে ফার্স্ট হয়েছি জানো। আজ আমার মা খুব খুশি হয়েছে। তোর তো একটা হাত ভাঙা, একটা হাত নিয়ে পরীক্ষায় পাশ করলি কিভাবে? নিশ্চয় নকল করে পাশ করেছিস, তাই না? যা যা, আমি কোনো প্রতিবন্ধীকে মিষ্টি দেই না। আর ফার্স্ট হয়ে কি করবি? শেষে তো তোকে রাস্তায় ভিক্ষে করতে হবে। যা তো বাবু যা, বিরক্ত করিস না। আমি তোকে কোনো মিষ্টি দিব না। কোথা থেকে যে এই প্রতিবন্ধীগুলো আমার দোকানে আসে? এ কথা বলে মিষ্টির দোকানদার রাজু টোনাকে মিষ্টি না দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর রাজু মন খারাপ করে বাড়িতে চলে যায়। রাজুর হাতে কোনো মিষ্টি দেখতে না পেয়ে টুনি বলে, রাজু বাবা, তুই যে মিষ্টি আনতে বাজারে গেলি, তাহলে খালি হাতে বাড়িতে ফিরে এসেছিস কেন? কোথায় মিষ্টি? নিয়ে আয়। আমি তোর মিষ্টির আশায় সে কখন থেকে বসে আছি। মা, আমি প্রতিবন্ধী বলে আমাকে মিষ্টি দেয়নি জানো। ঈশ্বর কেন আমাকে প্রতিবন্ধী করলো মা?
আমি কি পাপ করেছি সবাই আমাকে এত ঘৃণা করে? ঈশ্বর আমাকে কেন মৃত্যু দেয় না মা? বাবারে, তুই যে আমার 7 রাজার ধন, তুই প্রতিবন্ধী হয়েছিস, তো কি হয়েছে? তুই এমন কিছু করে দেখাবি যাতে সকলে তোর প্রশংসা করে। এ কথা বলে টুনি রাজু টোনাকে তার ডানা দিয়ে জড়িয়ে ধরে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে বনের পাখিদের মধ্যে এক অজানা রোগ ছড়িয়ে পড়ে। সব পাখিদের শরীরে ঘা হতে শুরু করে, আর যে পাখিদের ঘা হয় তারা সাথে সাথেই মারা যায়। তা দেখে রাজু টোনা মনে মনে বলে, বনের পাখিদের জন্য আমার কিছু একটা করতেই হবে। এভাবে সবাইকে আমি চোখের সামনে মরতে দেখতে পারবো না। এই রোগের চিকিৎসা আমি বের করবই করব। কি করি, পেয়েছি। এ কথা বলে রাজু টোনা বাড়ি থেকে বেরিয়ে যায় আর বনের গভীরে গিয়ে কিছু লতা পাতা সংগ্রহ করে ঔষধ বানায় আর ঘায়ে আক্রান্ত পাখিদের খাইয়ে দেয়। রাজু টোনার বানানো ওষুধ খেয়ে সব অসুস্থ পাখিরা ভালো হয়ে ওঠে আর রাজু টোনার নামে সবাই প্রশংসা করতে থাকে। রূপপুর জঙ্গলে স্বামীহারা এক টুনি তার 2 ছানা টুকি আর টুনটুনকে নিয়ে বাস করত। টুনি দিনমজুরের কাজ করে কোনো রকমে 2 ছানার মুখে খাবার তুলে দিত। একদিন তারা, মা টুকি, মা টুনটুন, চল আজ তোরাও আমার সাথে বাইরে যাবি। তোরা দুজনে বাড়িতে একা একা থাকিস, আমার যে খুব চিন্তা হয় রে মা। আচ্ছা মা, ঠিক আছে। এরপর তারা 3 জনে মিলে বাইরে যায়। উড়তে উড়তে তারা জঙ্গলের গভীরে চলে আসে। হঠাৎ করে একটা গাছের ডাল পড়ে টুনি আহত হয়ে নিচে পড়ে যায়। মা, ও মা, মা, এই তোমার কি হয়ে গেল মা? তুমি ওঠো মা। মারে, তোরা কাঁদিস না মা, আমার অন্তিম সময় যে চলে এসেছে। এবার আমাকে বিদায় নিতে হবে রে মা। তোরা 2 বোন এখানে আর থাকিস না, তোরা পাশের জঙ্গলে চলে যা, সেখানে তোদের মাসি আছে। তোরা তোদের মাসির কাছে থাকিস রে মা। এই জঙ্গল অনেক ভয়ানক, তোরা এখানে টিকে থাকতে পারবি না। এখানে থাকা জন্তু জানোয়ারগুলো তোদের খেয়ে ফেলবে রে মা। না মা না, আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি সুস্থ হয়ে যাবে মা, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। না রে মা, তোরা আর পাগলামি করিস না, আমার শেষ নিঃশ্বাসই পড়ল বুঝি। তোরা এখান থেকে চলে যা মা, চলে যা। এই বলে টুনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 2 বোনে মায়ের কাছে বসে খুব কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে 2 বোনের নাজেহাল অবস্থা হয়ে যায়। হঠাৎ করে টুকি একটা বিরাট সাপকে তাদের দিকে আসতে দেখে। বোন বোন, দেখ কত বড় একটা সাপ আসছে আমাদের দিকে। আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, নয়তো এই সাপ আমাদের গিলে খাবে রে। মা থাকতে আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারতো। এগুলো মানে আমাদের নিজেদের রক্ষা নিজেকেই করতে হবে রে। চল পালাই পালাই। না না, আমি মাকে ছেড়ে কোথাও যাব না, আমি মায়ের কাছেও থাকবো। ও মা, মা ওঠো না মা, তুমি মা কথা বলছো না কেন? ও মা, লক্ষ্মী বোন, আমার লক্ষ্মী বোন, তুই জেদ করিস না। চল আমরা ওই ঝোপের আড়ালে গিয়ে লুকাই, সাপ চলে গেলে না হয় আমরা আবার আসবো মায়ের কাছে। এরপর 2 বোন মিলে ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। এইদিকে সাপটা মনে মনে বলতে থাকে, কোথায় যেন তাজা রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে, মনে তো হচ্ছে সামনের দিক থেকে আসছে। আমি আর একটু সামনে গিয়ে দেখি যদি কোনো সুস্বাদু খাবার পাওয়া যায়। এই বলে সাপটা সামনের দিকে যেতে থাকে আর সেখানে রক্তমাখা টুনির নিথর দেহটাকে পড়ে থাকতে দেখে। বাহ, এ তো দেখছি বিনা পরিশ্রমে শিকার পড়ে আছে আমার সামনে। সে কবে যে টুনি পাখির নরম সুস্বাদু খাবার খেয়েছিলাম, আমার তো মনেই পড়ছে না। আজ একটু মজা করে খেয়ে নে।
এই বলে সাপটা টুনি পাখিকে গিলে ফেলে। ঝোপের আড়াল থেকে টুনটুন কাঁদতে কাঁদতে টুকিকে বলে, দেখলি তো বোন, মাকে গিলে ফেললো। আমি কত করে বললাম মায়ের কাছে থাকি আমি, কিন্তু তুই তো আমাকে থাকতেই দিলি না। আমি যে মায়ের মুখটা আর কোনোদিনও দেখতে পারবো না রে। আমরাও যদি মায়ের মৃতদেহের পাশে বসে থাকতাম, তাহলে সাপটা যে আমাদেরও গিলে ফেলতো রে বোন। চল এবার আমরা মাসির বাড়ি থেকে যেতে থাকি। এরপর দুই বোন মিলে উঠতে থাকে। উঠতে উঠতে অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলে। এরপর টুনটুন টুকিকে বলে, দিদি, আমার যে খুব ক্ষুধা পেয়েছে দিদি, আমি আর উঠতে পারছি না। আমাকে কিছু খেতে দে না রে দিদি। আচ্ছা ঠিক আছে বোন, তুই এখানে চুপটি করে বসে থাক। আমি দেখি আশেপাশে কোনো খাবার পাই কিনা। আমি ফিরে না আসা পর্যন্ত তুই কিন্তু একদম এখান থেকে নড়বি না। আচ্ছা ঠিক আছে দিদি। এরপর টুকি খাবারের জন্য বেরিয়ে পড়ে। এইদিকে টুনটুন একাই গাছের ডালে বসে থাকে। সেই গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটা বড় ঈগল পাখি। সেই গাছের ডালে টুনটুনকে বসে থাকতে দেখে বলে, আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। নাদুস নুদুস টুনির ছানা, আহা, আমার জিভে তো জল চলে এলো। একে বরং আমার বাসায় নিয়ে যাই। আজ রাতের খাবারটা একে দিয়েই আমি সেরে ফেলবো। এই বলে ঈগল টুনটুনকে থাবা দিয়ে ধরে আর উড়ে উড়ে নিজের বাসায় যেতে থাকে। আমাকে ছেড়ে দাও ঈগল কাকু, আমাকে ছেড়ে দাও। আমার দিদি এসে আমাকে দেখতে না পেলে খুব চিন্তা করবে। তোর কথা শুনে আমার তো মন খুলে হাসতে ইচ্ছে করছে। তোকে আমি ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি, তোকে আমার ভোজন বানাবো বলে ধরেছি। বুঝতে পেরেছিস? এই বলে ঈগল টুনটুনকে নিজের বাসায় নিয়ে যায়। ওইদিকে টুকি খাবার নিয়ে এসে দেখে টুনটুন সেখানে নেই। টুকি আশেপাশে পাগলের মতো করে খুঁজতে থাকে। হঠাৎ টুকি টুনটুনকে ঈগলের বাসায় দেখতে পায়। তার মানে ওই শয়তান বজ্জাত ঈগল পাখিটাই আমার বোনকে আটকে রেখেছে। দাঁড়া, আজ তোকে আমি দেখাচ্ছি মজা। আমার বোনকে ধরে আনা। এরপর টুকি নিচ থেকে একটা পাথরের টুকরো তুলে নিয়ে উপর থেকে ঠিক ঈগলের মাথা ফেলে দেয়। ঈগলটা সাথে সাথেই আহত হয়ে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। টুকি তার বোনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শোন বোন, এই জঙ্গলে আমরা ঠিকভাবে টিকতে পারবো না। চল আমরা তাড়াতাড়ি মাসির বাড়িতে চলে যাই। কিন্তু আমি তো সেই ছোট্টবেলায় মাসির বাড়িতে গিয়েছিলাম। মাঝি আমাকে কোন রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল আমার তো মনেই পড়ছে না। এবার তাহলে কি হবে রে দিদি? আমরা এখানেই মারা যাব দিদি। না রে বোন, এভাবে বলিস না। আমি কোনো না কোনো পথ ঠিক বের করবো। এই বলে দুই বোন গাছের ডালে বসে থাকে। তখনই একটা শেয়াল সেই দিক দিয়ে যাচ্ছিল। শিয়ালকে দেখে টুনটুন বলে, ও শিয়াল দাদা, শোনো না গো, আমার মাসির বাড়ি কোন দিকে তুমি কি জানো? বাপরে, কি নাদুস নুদুস দুটো ছানা রে বাবা। এদেরকে যদি আমি হাতের নাগালে পাই, তবেই তো আমার পেটের ক্ষুধা মেটাতে পারবো। কি হলো শিয়াল দাদা, এত কি ভাবছো আর বিড়বিড় করেই বা কি বলছো? কই কিছু না তো। তোদের মাসির বাড়ি এখান থেকে অনেক দূরে, গহীন জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। চল, তোদের আমি নিয়ে যাচ্ছি। শিয়ালের সব কথা শুনে টুকির মনে সন্দেহর দোলা দিয়ে যায়। এই শিয়ালকে তো আমার মাসির কোনো কথা বলিনি, আমাদেরও তো কোনো পরিচয় দেয়নি। তাহলে আমাদের মাসির বাড়ি কি করে চিনলো? তার মানে এর মনে নিশ্চিত কোনো শয়তানি বুদ্ধি আছে। কি রে দিদি, কি ভাবছিস এত? চল আমরা শিয়াল দাদার পিছু পিছু যাই। না বোন, আমরা একাই রাস্তা খুঁজে নিব, তবু এই শিয়ালের সাথে যাব না। তোরা যদি না যেতে চাস, যাবি না। আমার এত সময় নষ্ট করার কি আছে? হ্যাঁ দিদি, তুই না যেতে চাইলে থাক, এখানেই থাক। আমি একাই শিয়াল দাদার সাথে যাচ্ছি।
এই বলে টুনটুন শিয়ালের পিছু পিছু যেতে থাকে। এদিকে টুকি, আমার বোন তো এই শয়তান শিয়ালকে চিনতে না পেরে ওর সাথে চলে গেল। আমাকে যেভাবেই হোক আমার বোনকে বাঁচাতেই হবে। এই বলে টুকি শিয়ালের পিছু নেয়। শিয়াল কিছু দূর গিয়ে টুনটুনকে একটা খাঁচায় বন্দি করে। এ কি, আমাকে খাঁচায় কেন বন্দি করলে শিয়াল দাদা? আমাকে ছেড়ে দাও বলছি। তোকে ছেড়ে দিলে যে আমাকে না খেয়ে মরতে হবে, সেটা কি আমি হতে দিতে পারি বল? তখনই সেখানে টুকি এসে হাজির হয়। আমি আগেই তোর এই কুবুদ্ধি বুঝতে পেরেছিলাম শয়তান। আমি বেঁচে থাকতে তুই আমার বোনের কিচ্ছু করতে পারবি না। ভালোই হলো, একসাথে দুটো ছানা। তাহলে তো একসাথে দুটো ছানা খাওয়া যাবে। এই বলে শিয়াল অট্ট হাসিতে ফেটে পড়ে। এইদিকে টুকি সুযোগ বুঝে শিয়ালের দুই চোখে টুকির লম্বা ঠোঁট দিয়ে ঠোকর দেয়। এতে করে শিয়ালের দু চোখ দিয়ে রক্ত ঝরতে থাকে। ও বাবা গো, মা গো, আমার চোখ গেল, চোখটা আমার জ্বলে গেল। আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এইসব বলতে থাকে আর যন্ত্রণায় কাঁপতে থাকে শিয়াল। এইদিকে টুকি খাঁচার মুখ খুলে টুনটুনকে বের করে নিয়ে আসে। দেখলি তো বোন, বড়দের কথা না শোনার ফল। এখন থেকে আমি যা বলবো তুই তাই করবি, বুঝলি? মাসির বাড়ি যাওয়ার রাস্তা আমার মনে পড়ে গেছে। এবার চল আমরা মাসির বাড়িতে যাই। এরপর দু বোন মিলে মাসির বাড়িতে যায় আর সেখানে গিয়ে মাসির সাথে সুখে দুঃখে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের সব সময় বড়দের কথা মতো চলা উচিত, তবেই জীবনে ভালো কিছু করা সম্ভব। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দীর্ঘদিন যাবৎ আমি তন্ত্রমন্ত্র চর্চা করছি, তবে আমি কিভাবে সফল হব? এখন অবধি তো আমি পূর্ণ শক্তি হাসিল করতে পারলাম না। আমি যদি পূর্ণ শক্তি হাসিল করতে না পারি, তবে তো আমি অন্য ৮-১০ জনের মতো আয়ু শেষ হতে মারা যাব। না, এ কিছুতেই হতে পারে না। আমি চির অমর হতে চাই আর এই পৃথিবীতে রাজত্ব করতে চাই। এসব স্বপ্ন লালন পালন করে কালুকাক তার দিন কাটাচ্ছিল। কালুকাক হিমছড়ি জঙ্গলের দক্ষিণে তিব্বত পাহাড়ের গুহায় থাকতো। কালুকাক একজন কালো জাদুকর ছিল। কালুকাক ভীষণ লোভী আর খারাপ মানসিকতার ছিল। কালুকাক কালো জাদুর দ্বারা নিজেকে চির অমর করতে চেয়েছিল। না, দেখতে দেখতে অমাবস্যা চলেই এলো। অমাবস্যায় তো আমার জাদু শক্তি কাজ করে না। এমনও তো হতে পারে অমাবস্যায় আমার জীবনের শেষ রাত। না, তার আগে আমাকে একবার গুরুদেবের কাছে যেতে হবে। নিশ্চয়ই গুরুদেব আমায় কোনো ভালো পরামর্শ দিতে পারবে। এরপর কালুকাক তার গুরুদেব উল্লু প্যাঁচার কাছে যায় আর উল্লু প্যাঁচাকে সবটা খুলে বলে। গুরুদেব, আপনি তো সবই শুনলেন, এবার আপনি কোনো একটা ব্যবস্থা করুন না গুরুদেব। আমি এত তাড়াতাড়ি যে মরতে চাই না, আর আমার তন্ত্রমন্ত্রেরও সমাপ্তি হতে দিতে চাই না। অস্থির হোস না বৎস, শান্ত হ। আমি যেহেতু তোর শিক্ষাগুরু, আমি একটা না একটা ব্যবস্থা করবই। তবে তুই একটু শান্ত হ। আগে আমাকে আমার তন্ত্র বইটা দেখতে হবে। এরপর গুরুদেব উল্লু প্যাঁচা তার তন্ত্রমন্ত্রের বইটা দেখতে শুরু করে দেয়। আর অনেক খোঁজাখুঁজির পর গুরুদেব উল্লু প্যাঁচা একটা উপায় পেয়ে যায়। শিষ্য, একটা উপায় পেয়ে গেছি, তবে তা খুবই কঠিন। তুই যদি পূর্ণ শক্তি পেতে চাস, তবে তোকে নীল সাগরের জলপরীকে ধরে নিয়ে আসতে হবে, কারণ ওই জলপরী মহাশক্তির আধার। তুই যদি কোনো উপায়ে একবার ওই জলপরী সব শক্তি নিজের করে নিতে পারিস, তবে তুই সেই শক্তি বলে নিজের সব মনোবাসনা পূরণ করতে পারবি। তবে তাই হবে গুরুদেব। আমি আমার মনোবাসনা পূরণ করার জন্য শুধু নীল সাগরের জলপরী কেন, পাতালপুরের পাতাল রাক্ষসীকেও নিয়ে আসতে প্রস্তুত। তবে আপনি আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন সফল হতে পারি। এরপর কালুকাক গুরুদেব উল্লু প্যাঁচার পায়ে হাত দিয়ে প্রণাম করে আর উল্লু প্যাঁচা কালুকাকের মাথায় হাত রেখে আশীর্বাদ করে। তারপর কালুকাক গুরুদেব উল্লু প্যাঁচার আশ্রম থেকে বের হয় আর কালুকাক তার জাদু মাদুর বিছিয়ে মাদুরের উপর উঠে পড়ে। জাদুই মাদুর, আমাকে এক্ষুনি নীল সাগরের কাছে নিয়ে যাও।
কালু কাক এ কথা বলতে জাদুই মাদুর উড়তে শুরু করে দেয়। আর উড়তে উড়তে মাদুর কালু কাককে নীল সাগরের পাড়ে নিয়ে পৌঁছায়। আর কালু কাক মাদুর থেকে নেমে ভাবতে থাকে যে সে কিভাবে জলের নিচে গিয়ে জলপরীকে ধরে নিয়ে আসবে। পেয়েছি, আমি আমার জাদু শক্তি দিয়ে জলের তলায় নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করব আর জলের নিচে গিয়ে জলপরীকে ধরে নিয়ে আসব। এরপর কালু কাক নিজের উপর জাদু করে আর নীল সাগরের জলে লাফ দেয়। আর সাগরের তলদেশে গিয়ে দেখে জলপরী তার কক্ষে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এদিকে কালু কাক তার মন্ত্র বলে জলপরীকে বন্দি করে আর জলপরীকে নিয়ে সাগরের উপরে আসে। আর জাদুই মাদুরে চড়ে জলপরীকে নিয়ে তার গুহার সামনে আসে। আর গুহার সামনে পেয়ারা গাছে জলপরীকে বেঁধে ফেলে। এই শয়তান জাদুকর, তুই আমাকে এভাবে কেন ধরে নিয়ে এসেছিস? কেন? ছেড়ে দে আমায়। এভাবে ডাঙ্গায় থাকলে তো আমি নিঃশ্বাস না নিতে পেরে মারা যাব। তোকে এত কষ্ট করে এত দূর অবধি নিয়ে এসেছি কি আমি তোকে এমনি এমনি ছেড়ে দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, তুই ভালোভাবে আমাকে তোর সব শক্তি দিয়ে দে, তবে আমিও তোকে অক্ষত অবস্থায় জলে ছেড়ে দিয়ে আসবো। বল, শক্তি দিবি না আমাকে? তবে তুই আমার শক্তির জন্য আমায় নিয়ে এসেছিস, কিন্তু ওরে শয়তান জাদুকর, তুই কি চোখে দেখতে পাচ্ছিস না আমি গর্ভবতী? আর গর্ভবতী হওয়ার পর থেকে তো আমার মধ্যে কোনো শক্তি নেই। তবে আমি তোকে কি দিব? আমার উপর একটু দয়া কর, দয়া করে আমায় ছেড়ে দে। আমার কাছে তো শক্তি নেই, কি করবি তুই আমাকে দিয়ে? আমার যে বড্ড শ্বাসকষ্ট হচ্ছে রে, এভাবে থাকলে যে আমি মরে যাব, সাথে আমার গর্ভের সন্তানও মারা যাবে। তুই আমায় ছেড়ে দে। তবে কি আমার এত সাধনা সব ব্যর্থ হয়ে গেল? আমি এত কষ্ট করে তোকে ধরে আনলাম, আর তুই কি না আমায় তোর শক্তি দিতে পারবি না? তবে তো অযথা তোকে বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই। আজ এই পেয়ারা গাছতলায় গর্ভবতী জলপরীর মৃত্যু হবে। এই কথা বলে কালু কাক রেগে জলপরীর গলা টিপে ধরে আর জলপরী শ্বাসরুদ্ধ হয়ে সেখানেই মারা যায়। আর তান্ত্রিক কালু কাক আবারও তার গুরুদেবের কাছে যায়। এদিকে কালু কাক চলে যাওয়ার পরে মৃত জলপরী আচমকাই বাচ্চা প্রসব করে। ঠিক তখনই সেদিক দিয়ে হিমঝরে জঙ্গলে বসবাসকারী এক টুনি পাখি যাচ্ছিল। এ কি? এ তো দেখছি জলপরীর বাচ্চা। পাশে তো জলপরী মরে পড়ে আছে। এবার আমি কি করব? এই জলপরীর বাচ্চাকে কি সাথে নিয়ে যাব, নাকি এখানেই রেখে যাব? কিন্তু এই নবজাতক বাচ্চাটাকে তো এখানে রেখে গেলে জঙ্গলের পশু পাখি এই বাচ্চাটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। না বাবা, আমি বরং এই বাচ্চাটাকে আমার সাথেই নিয়ে যাই, আর ওকে না হয় নিজের সন্তানের মতো বড় করব। তবুও এই বাচ্চাকে আমি বিপদের মুখে ফেলে যেতে পারি না। এরপর টুনি জলপরীর বাচ্চাকে তার সাথে নিয়ে যায়। আর টুনি জলপরীর সন্তানকে নিজের সন্তানের মতো বড় করতে থাকে। দেখতে দেখতে 5 বছর কেটে যায় আর জলপরীর কন্যা যুথি পূর্ণ শক্তি লাভ করে। ঠিক সে সময় টুনি কঠিন রোগে আক্রান্ত হয়। মা যুথি, আমার সময় হয়তো ফুরিয়ে এসেছে মা, তাই তোকে আজ সব সত্যিটা আমি জানাতে চাই। মা, এসব কি কথা বলো তুমি? এসব বলো না মা, তোমার যদি কিছু হয়ে যায় তবে আমার কি হবে বলো? আর মা, তুমি আমাকে কি সত্যি বলতে চাও? মারে, আমি তোর আসল মা নই রে মা, তুই একটা জলপরী কন্যা। তোর মায়ের মৃত্যুর পর আমি তোকে কুড়িয়ে পেয়েছি, আর এতদিন নিজের সন্তানের মতো বড় করেছি। এসব কথা বলতে বলতে টুনি মারা যায়। আর টুনির বলা কথাগুলো যেন বারবার যুথির কানে বাজতে থাকে। আর যুথি চোখের জল ফেলতে ফেলতে চোখ বন্ধ করে। তখনই তার চোখের সামনে তার মায়ের মৃত্যুর সব ঘটনাগুলো ভেসে ওঠে। শয়তান জাদুকর কালুকা আমার মাকে এভাবে কষ্ট দিয়ে মেরেছে। তবে আজ আমি যখন সবটা জানতে পেরেছি, তবে আর রক্ষী নেই ওই শয়তান কালুকাকে। ওকে এবার আমি হত্যা করে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিব। যুথির এসব কথা শেষ হতে না হতেই কালু কাক সেখানে আসে আর হাসতে হাসতে বলে, হা হা হা, গুরুদেব তো আমার সঠিক ঠিকানা দিয়েছে।
সত্যি তো, জলপুরীর কন্যা এখানে আছে। সেদিন তোর মাকে মারার পর থেকেই আমি গুরুদেবের আশ্রমে ছিলাম আর নিজের তন্ত্রশক্তি সাধনা করছিলাম। অবশেষে গুরুদেবের সাহায্যে আজ আমি জানতে পারলাম তোর মা যখন গর্ভবতী ছিল তখন তোর মাঝে তোর মায়ের সব শক্তি পুঞ্জীভূত ছিল, আর তোর মাকে হত্যা করার পরও সেই শক্তি বলে তুই জন্ম নিয়েছিস, আর সেই শক্তি এখন তোর মাঝে প্রকটিত হয়েছে। এবার তবে ভালোই ভালোই সব শক্তি আমাকে দিয়ে দে, নয়তো তোকেও তোর মায়ের কাছে যেতে হবে বললাম। শয়তান জাদুকর, তুই আমাকে মারবি? তবে একটা কথা কান খুলে শুনে রাখ, আমার মা তখন শক্তিহীন ছিল বলেই তুই আমার মাকে মারতে পেরেছিস, কিন্তু আমি এখন শক্তিহীন নই, বরং আমার মাঝে আমার মায়ের থেকে অনেক বেশি শক্তি আছে। আমার সেই শক্তির কাছে তোর কালো জাদু তুচ্ছ মাত্র, জানিস? এই কথা বলে যুথি জাদু করে কালু কাককে হত্যা করে আর নীল সাগরে ফিরে গিয়ে বসবাস শুরু করে।